আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। আমি আপনাদের সাথে মাইশা। তানবীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিকে না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাইরে থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভিতরে আয়। আবির আতশো অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে। ম্যাক আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের দিকে। আবির হঠাৎ বলে উঠল, কিছু বলবি? ম্যাক কণ্ঠ খাদা নামিয়ে কাপা কাপা গলায় বলল, সরি আবির ভাইয়া, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? ম্যাক পুনরায় বলল, বেশি ব্যথা লেগেছে? মলম লাগিয়েছেন? আবির গভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। ম্যাক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। ম্যাগের শক্ত কণ্ঠে কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। ম্যাগের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর ম্যাগ আর শক্ত থাকতে পারল না। বুকের ভিতর অনুভূতিরা ডোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে ম্যাগ। চোখে পড়ল ড্রেসিং টেবিলের উপরে রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। আঙ্গুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হাতে আলতোভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতে সেই কাটা অংশে। হালকা কাঁপলো আবিরের হাত। ম্যাগ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। ম্যাগ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতর ন্যায় নিষ্পলক চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে ম্যাগ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হতে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখলো, তারপর অষ্টাদশে যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতো আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখে নিজের অফিস শুরু হবে, তাই সবকিছু গুছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা 3 জনের জীবনে একই সুতোয় পাতা, তাই কোম্পানিও শুরু করেছে একসাথে। এছাড়া আরো 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবারে একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানবীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যে একজন স্পেশাল ফ্রেন্ড থাকেই যে সবকিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলেই ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তো তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নেই, আয় বস বস। আবির ভাই আসতেই ম্যাক সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলে বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদের দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করে রেখেছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উঠল এবং উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচার জন্যই। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দিব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে ম্যাগ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর কিভাবে করে কথা বলে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খানও হাজির হলো এই আড্ডায়, তাই ম্যাগ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খানবাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হয়েছে। ম্যাগ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তা করতে এসেছে। কিন্তু আবির আর তানবীরের খবর নেই। তানবীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানবীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ।
তানবীর ছোট থেকে ভালো ছবি তুলতে পারে। রাজনীতিতে যেমন তার পছন্দ, তেমন ছবি তোলা তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানবীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়েছে তানবীরের উপরই। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না, তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানবীরের উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট করা সকল দায়িত্ব হচ্ছে তানবীরের উপর। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। আর এখন তো এমপির মতামতের উপরই সবকিছু নির্ভর করে। ইদানিং আবির 8টা-9টার মধ্যে বাড়ি ফিরে আসে। সময় সুযোগ মিললে তানবীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে ম্যাক ছটফট করছে। 10টার উপর বেজে গেছে, এখনো আবির ভাই কেন উঠছে না, এটা ভেবে কুলকিনারা পাচ্ছে না সে। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না, তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হাতে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। ম্যাক প্রথমে বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাইরে থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। ম্যাক আপাতমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো ম্যাক, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল। সবাই ফর্সা ছেলেদের পিছনে ছোটে, আর ম্যাক যেন এই তামাটে চেহারা, গুরু গম্ভীর, অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। ম্যাগের হৃৎপিণ্ড পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালেই সে শেষ হয়ে যাবে একদম নিশ্চিত। তবু ম্যাগ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবির অবচ্ছন্ন চেহারাটায় গভীর মনোযোগ দিয়ে দেখছে ম্যাগ। ঘুমন্ত অবস্থাও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপদাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বরাবর কপালে এসে পড়ছে। ম্যাগের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টা আর নেই। ম্যাগের হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়ে ঘামতে শুরু করেছে ম্যাগ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে ইচ্ছে করছে না। ম্যাগের ইচ্ছে করছে সারা জীবন এইভাবে আবির ভাইকে দেখতে। ম্যাগ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশের বিছানাতে বসে পড়ে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ম্যাগ আস্তে করে ডাকলো, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আশা করেনি। ম্যাগের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। ম্যাগ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো। কাপা কাপা হাত ছোয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধ শক্তি হওয়ার পর জীবনের প্রথমবার ম্যাগ নিজের ইচ্ছাতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যে ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। শশা আবির ডান হাত চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাতে। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বুকে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সমস্ত শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখে আবির আর একটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকাচ্ছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ আবির আধ ঘুম কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্ভাগ্য দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের মুখ বরাবর। এখনো আধ ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো এটা আমি? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আর এক হাত তখনও মেঘের হাতে চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এইভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। ম্যাক নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এইভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। ম্যাক সহসা